আফ্রিদির যে ব্যাপারটা সবার জন্য খুবই লজ্জার। ফাইন ভাইয়া, কিছু বিষয়ে আসলে গতকাল থেকে সামনে এসেছে, আপনারা হয়তো জানেন সেটা। শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি। কারণ এটা এমন একজন ক্রিকেটার, এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন, তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি, মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন। রাহাত ফতেহ আলী খান আসলো, তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন, অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো। আর শাহিদ আফ্রিদি আসলো, তিনি আন্ডার পেইড, যদিও এটা পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না, এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি। এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো 2 নম্বরই প্রতারণা, বাটপারি, এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি, নাম্বার 1। দ্বিতীয় যে প্রশ্নটা করব, যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল, পূর্বের দেনা, সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিলে রয়েছে আপনার জানার কথা, সেটা কত পার্সেন্ট পে করেছে? পুরোটা কি পে করেছে? আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে, একটু অ্যামাউন্টটা বলবেন কি? অ্যামাউন্টটা আমি ঠিক বলতে পারবো না, তবে বকেয়া রয়েছে। আগেরটাও পুরো দেওয়া হয়, আগেরটা পুরো দেয়নি। এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে আসছেন সেটা সবার জন্য খুবই লজ্জার। আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথা নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়েও আমাদের আজকে আলাপ হয়েছে যে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। আমার ধারণা যে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না, যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে। কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে, যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে, যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চাইতে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হোক। ওটা ম্যাচ ফিজের কথা আপনি হয়তো বলছেন। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে একটা জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু যারা খেলে, টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। আমি এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না, একটা সংখ্যা আছে, এই মুহূর্তে এটা বলতে চাই না। সেই সংখ্যাটা রিভিউ করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। না, রিভিউ বলতে যেটা বোঝায় এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, এখন যেটা প্রেজেন্ট করা হবে সেটাই ফাইনাল। আরেকটা প্রশ্ন আমি যদি অ্যালাউ করেন একটু করতে চাই। আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। আমাদের প্রিয় সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক ছিল না, এরকম একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন, সেটা রাওয়ালপিন্ডিতে। সো এই প্রিপারেশনটা কেন আসলে প্রপারলি হলো না? আমরা কি জাতীয় দলের আইসিসি ইভেন্টের চেয়ে বিপিএলপিকেই বেশি গুরুত্ব দিলাম কিনা? যে এই দুইটা দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে, এই দুইটা দল না থাকলেও তো বিপিএল হতো, 5টা দলই খেলতাম, সমস্যা ছিল না। কিন্তু যে বিতর্কগুলো হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রামকে কেন্দ্র করে, এবং এগুলোর কারণেই ন্যাশনাল টিমের প্রিপারেশন বাধাগ্রস্ত হলো, এটা তো দিন শেষে পাইন একটা বড় এলিগেশন। অবশ্যই এটা আমিও আগে বলেছি বোধহয় একবার, যে আমাদের আদর্শ প্রিপারেশন বলতে যেটা বোঝায় সেটা হয়নি, একেবারেই হয়নি। হ্যাঁ, দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি। বাট আপনারা এটা আসলে জানেন যে আমি যখন এখন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আছি, সেটা একেবারে রিসেন্টলি আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি। বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয়, কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে কারণে খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে কোচ বদলাতে হচ্ছে, শেষ মুহূর্তে পরিকল্পনাগুলো নিতে হচ্ছে যে জাতীয় দলের প্রস্তুতি কেমন হবে। কারণ আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে। ইউ স্পট অন। একটা টুর্নামেন্ট গিয়েছে, আমরা সবসময় দেখি যে টুর্নামেন্টটা একটা এটা নিয়ে আমাদের আজকের মিটিংয়ে কি এই নিয়ে কোনো হয়েছে কিনা, বা পরবর্তীতে এটা নিয়ে তদন্ত করা হবে কোনো এই ধরনের কোনো কিছু আছে কিনা? আমরা খুব সুনির্দিষ্টভাবে আজকে একটা জিনিস আলোচনা করেছি, খুব অল্প সময় এটা নিয়ে,
যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা উচিত, আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যদি যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে, সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। একটু যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, কতদিন পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করা হবে, মুশতাক আহমেদ কতদিন পর্যন্ত, আর যারা নতুন আসছে বিল্ডিং কোর্স তাদের একটু আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে, কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কতদূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছে। সো ওই দিকটাও আমাদের চোখ থাকবে, বাট আমরা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করব। এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি, কোচ নেওয়া হোক, প্লেয়ার কারা থাকবে, কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে আমরা খেলবো, যে ওয়ার্ল্ড কাপ যেখানে হবে তার কাছে ধারে গিয়ে খেলা, এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই করা শুরু করে দিয়েছে। আমি আশা করছি যে আমাদের হেড কোচ যখনই সিলেক্টেড হয়ে যাবেন, নমিনেটেড হয়ে যাবে, উনিও আসবেন। এবং আমরা একটা ওয়ার্কশপও করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে নিয়ে, সেটা একদম ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ পর্যন্ত, যে আমাদের পাথওয়েটা কী হবে, প্রত্যেকের ভূমিকা কী থাকবে আগামী 2 বছরের মধ্যে। কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখনও হয়তো জাতীয় দলের ঢুকেনি, কিন্তু হয়তো 6 মাস পরে 9 মাস পরে ঢুকবে বা 1 বছর পরে ঢুকবে, একজন থাকতে পারে। তাদেরকে আমরা কিভাবে চাই সেই জিনিসটা যেন সবার কাছে পরিষ্কার থাকে। এই গোলটা শুধু ক্রিকেট অপারেশনসের না, এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়জন কোচ কাজ করে তাদের না, এটা আমাদের সবার, এবং সবারই এখানে যেন ভূমিকা রাখার সুযোগ থাকে। আপনার ফিক্সের সঙ্গে আপনাদের কথা হয়েছে কিনা, বিগত কোচকে এক্সটেনশন করা কিংবা তারকে লিঙ্ক কন্ট্যাক্ট দেওয়া, তার আগে তার সঙ্গে কথা বলে বা কথা বলতে নেওয়া ব্যাপার, সেটা কি হয়েছে কিনা আপনাদের? আমরা খুব দ্রুতই ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, এবং আমি কিছুদিন এই গত 4-5 দিন আমি ছিলাম পাকিস্তানে, থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে। মানে যেহেতু তারুভাই বলেছিল যে আগে যে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে, তারপর তার এটা আলোচনা হয়েছে কিনা। আর দ্বিতীয় হলো যে আবার আইপিএল এর দ্বিতীয় প্রসঙ্গে একটু ফিরে যাই, যে ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আলোচনা হচ্ছে আফ্রিদির ব্যাপারে, তাদেরকে টুর্নামেন্ট করার সময় অনেক অভিযোগ ছিল, একটা প্লেয়ারকে নিয়ে অস্থির ভাষায় বলেছিল, নাম কিছু বলেছিল, আপনি বলে যে তারা টাকাটাও দেয়নি। তো এই ফ্র্যাঞ্চাইজি একটু পুরোনো ইস্যু, কিন্তু জাস্ট উত্তরটা আমরা পাইনি। ওইটা তো আমরা হয়ে গেছে রিসেন্টলি। আমরা যেটা আজকে ডিসিশন নিয়েছি, কোনটা 6 কোটি টাকা মওকুফ করে, তাদের 9 কোটি টাকা পাওনা ছিল, সেই মওকুফ করে তাদেরকে কেন জামাই আদর করে আনা হলো? মানে এই জিনিসটা জামাই আদর করে আনা হয়েছে, কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওই ফ্র্যাঞ্চাইজি যারা 12 বছর আগে বিতর্কিত ছিল, তাদেরকে আবার কেন এখন আনা জরুরি ছিল, এই জিনিসটা যদি একটু এক্সপ্লেইন মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে, আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে, এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম, আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইমবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশান থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে, তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে, তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু
কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি। আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে তাদের আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তারা তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং আমরা এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে এখন আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো, ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো। এটা আবার আমরা এটাও বলা হচ্ছে যে আমরা আবার ভেরিফাই করব, ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। সো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, দের ইজ আ প্রবলেম, ফিউচারে উই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইট। শুনেন, গুরুত্বপূর্ণ থেকেও একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা catch-29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাহিম ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিংয়ের ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও, টিভি ট্রেনিং সব কিছু হচ্ছে। সেই সাথে আপনি দেখবেন যে ঠিক আছে বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরও 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। সো তারা ফাইন ভাই তাদের মানে আমি একটু অ্যাড করি জাস্ট 1 সেকেন্ড, সেটা হচ্ছে যে টি-20 কিন্তু আইসিসি ইভেন্ট, আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্ববারে ক্রিকেট খেলতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএলে এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটই দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে, আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সার ঝনঝনানি এখানে বেশি, এই কারণেই টি-20 দিকে আকর্ষণটা সবার বেশি আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি, কিন্তু যদি আমরা অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দেই সেখানে হয়তো এত লাভ থাকবে না, কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট তাদের ডেভেলপ করতে পারবো। থ্যাঙ্কস ফর ইওর হ্যাঁ কোয়েশ্চেন আমি একটু অ্যাড করছি। আপনি একটু দেখেন এই প্ল্যানিংটা মানে টাইম স্লটটা কিন্তু আগেই করে ফেলা হয়েছিল। সো তখন নতুন বোর্ড এসে এটাকে ক্যারি আউট করা হয়েছে। সো সুতরাং আপনার প্লেয়ারদের জন্য আপনি যদি বিপিএল না করেন অনেক কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু। সো ওইভাবে দেখলে ইট ইজ নট যে বিসিবির একদম প্রায়োরিটি, কিন্তু সব যদি আপনি ক্যালকুলেশন করেন সেই জন্যে বিপিএলটা ওয়াজ মাস্ট করার জন্য।